শেষ করে বাইরে আসলাম। তখনই নেহা আমার পাশে এসে হাঁটতে লাগলো। তুমি কোন কলেজে পড়তে এর আগে? কেন? তুমি এত সুন্দর করে কথা বলো। অবশ্যই সেই কলেজটা উন্নত ছিল, কিন্তু চলে আসলে কেন? কি হয়েছিল? কিছু না। বুঝেছি, ওই কলেজে কোনো একটা মেয়েকে ভালোবাসতে, সে ছ্যাঁকা দিয়েছে, ফলে কলেজ ছেড়ে এখানে চলে এসেছো, তাই না? থাপ্পড় চেনো? হুম। আগে কত খেয়েছি গালে। আমি দিব, খাবা? হুম, দাও না প্লিজ, খাবো। কিছু না বলেই তাড়াতাড়ি চলে আসলাম সেখান থেকে। অন্য সময় হলে থাপ্পড় না, এতদিনে খুন করতাম, কিন্তু আমি তা করব না আর। আস্তে আস্তে বের হতে হবে সেখান থেকে। পরের দিন ক্লাসে ব্যাগটা রেখে বাইরে এসে বসেছি। একটু পরেই নেহা আসলো পাশে, কিন্তু সে আজ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। কি হলো, আজ কিছু বলছো না যে? কিছু না বলে সে আমার দিকে রাগী চোখে তাকালো। কিন্তু কেন? কি করলাম আবার আমি? কিছু না বলেই সে আমার সামনে থেকে চলে গেল, আর আমি হাবার মতো চেয়ে আছি। কিন্তু আজ তো আমি কিছুই করিনি, না ধাক্কা দিয়েছি, না কাগজ ছুঁড়েছি। তাহলে এমন করছে কেন? ধুর, করলে তো আমার কি? ক্লাসে চলে আসলাম, তবে নেহার দিকে তাকাতেই দেখি সে মাথাটা নিচু করে আছে। অন্যদিন হলে তো সে আমার দিকে তাকাতো, কিন্তু আজ কি হয়েছে ওর? সারাটা ক্লাসে সে ওভাবেই ছিল, একবারও তাকায়নি আশেপাশে। তবে কি সে জেনে গেল আমি কে? কিন্তু কিভাবে জানবে? তখনই ব্যাগে হাত দিয়ে দেখলাম পিস্তলটা ঠিক আছে নাকি। সবই তো ঠিক আছে, কিন্তু সে কি জেনে গেল? আজ 3 দিন হলো নেহা কথা বলে না, তাকায়ও না সে আর। যাক, ভালোই হলো, আমাকে জ্বালানোর বা প্রশ্ন করার মতো কেউ নেই। এসব কথা ক্যাম্পাসে বসে ভাবছি, ঠিক তখনই নেহা আসলো আমার কাছে। আরে তুমি তো কি মনে করে আবার? কি ব্যাপার, চুপ কেন? একটু এদিক সেদিক তাকিয়ে গম্ভীর মুখে সে আমার দিকে তাকালো। মুখে যতটা সম্ভব রাগ এনে বলল, কে তুমি? প্রশ্নটা শুনে চমকে উঠলাম, সেই সাথে চুপ হয়ে গেলাম। আবার জিজ্ঞেস করছে, সেই একই প্রশ্ন। চুপ করেই বসে রইলাম। আমি কিছু জিজ্ঞাসা করছি, কে তুমি? আরে কে মানে? আরে এসব প্রশ্নের কোনো উত্তর থাকে নাকি? আমার কথাই সে কোনো ভ্রুক্ষেপ না করে আবার প্রশ্ন করলো। তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? নেহা, এসব কি বলছো? আর আমাকে কেন এসব বলছো তুমি? আমি বাধ্য নই। তাই নাকি? তাহলে এইটা কেন তোমার ব্যাগে থাকে? পিছন থেকে নেহার হাত সামনে এনে দেখালো, আর হাতে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মানে ওর কাছে এটা দেখবো বলে। কিন্তু সে এটা পেলো কোথায়? দাও এটা, এটা তোমার কাছে কেন? নেহার হাত থেকে পিস্তলটা নিয়ে তাড়াতাড়ি কোমরে গুঁজলাম, কিন্তু সে পেলো কোথায়? তোমার ব্যাগে এটা কেন? কি হলো বলো, আজ তোমাকে বলতেই হবে। ক্লাসে যাও। বললাম না আমাকে বলো, এটা কেন তোমার ব্যাগে? কে তুমি সেইটা বলো। কেন তুমি এখানে? সাফ সাফ বলো আমায়। নেহা, ক্লাসে যাও। যা যা বলছি তার অ্যানসার দাও, না হলে। না হলে কি? বুঝতে পারছো না? নেহার দিকে তাকালাম, মন চাচ্ছে এখানেই তাকে মেরে ফেলি, কিন্তু না। কি হলো কি? আসলে পিস্তলটাকে নিজেকে বাঁচানোর জন্য। মানে কেন? মানে আমি মাফিয়া কিং, যে এলাকাতে থাকতাম সেখানকার টপ মাস্তান আমি, তাই। কেন? আরে কেন মানে, মাস্তানি করি তাই মাস্তান। কেন মাস্তানি করো? তোমার ফ্যামিলিতে সবাই মাস্তান নাকি? ফ্যামিলি মানে? কেউ নেই আমার। মানে তাহলে মাস্তানি করো কেন? পরিস্থিতির শিকার। কি হয়েছিল? একটু চুপ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লাম। নেহার দিকে তাকিয়ে পুরনো স্মৃতির মাঝে হারিয়ে যেতে লাগলাম। তারপর বলতে লাগলাম নেহাকে, সব পরিবারের মতো আমাদের পরিবারেও সুখ ছিল, ছিল অনেক কিছুই। আমার যখন 14 বছর বয়স, তখন আমার মা মারা যায় ক্যান্সারে। সেদিন খুব কেঁদেছিলাম আমি। সেদিন বুঝেছিলাম
মা আসলে কি জিনিস। বাবা মাকে খুব ভালোবাসতো, বাবাও ভেঙে পড়েছিল খুব। কিন্তু আমি যখন কলেজে উঠলাম, অর্থাৎ আমার বাবা মা মারা যাওয়ার 3 বছর পরই বিয়ে করে আরেকটা। তিনি ভেবেছিলেন আমায় একা করবেন না, মায়ের অভাব পূরণ করবে বলে বিয়ে করেছেন। কিন্তু না, সেরকম কিছুই হয়নি। আসলে সৎ মারা আপন হয় না কখনোই। তিনি ছিলেন লোভী একজন মহিলা। একদিন কলেজ থেকে ফিরে দেখি আমার সৎ মা বাবার বেডরুমে অন্য একটি লোকের সাথে একই বিছানাতে। এসব দেখার পর নিজেকে কেমন অসহায় লাগতো। কিছু বলতে গেলেই মারতো আমাকে তিনি। এমনি একদিন কলেজ থেকে ফিরে দেখি সেদিনের সেই লোকটা রুম থেকে বের হচ্ছে। তারপরেই মা বের হয়। কি ব্যাপার মা, লোকটা কে? কেন? তোমার রুমে প্রতিদিন সে কি করে? মানে তোকে বলতে হবে কেন? আমি বাবাকে সব বলে দেব। বেয়াদব ছেলে, তুই যদি তোর বাপকে কিছু বলিস সেদিন তোর বাবা সহ তোকে খুন করব। যা নিজের কাজ কর। কথাগুলো চুপচাপ শুনে গেলাম, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তবে একদিন বাবাকে সব বলি। বাবা, ওই মহিলা ভালো না। কে? সৎ মা। নিলয়, কাউকে সম্মান দিতে শেখো নেই? তোমার মা হন উনি। মা হয়, তবে সৎ মা। কি হয়েছে? উনি তোমার অনুপস্থিতিতে বাইরের লোক আনে তোমার বেডরুমে। বেয়াদব ছেলে, তুমি কি বলছো এসব? সেদিন বাবার মুখের দিকে কান্না ভরা চোখে তাকিয়েছিলাম। বিশ্বাস না করলে তুমি দেখে নিও। এটুকু বলেই সেদিন চলে আসে ওনার থেকে। একদিন রাতে ঘুমিয়ে আছি, তখনই চিৎকারে ঘুম ভেঙে যায়। চিৎকার আসে বাবার রুম থেকে। দৌড়ে সেখানে যেয়ে দেখি আমার বাবাকে সৎ মা আর সেই লোকটা খুন করছে, ছুরি দিয়ে আঘাত করছে বারবার। বাবা, ওইটা কেউ ধর। ওদেরকে ধাক্কা দিয়ে বাবার কাছে গেলাম। বাবা বলেছিল, নিলয়, তুই কোনোদিন রাগে বসে কিছু করে বসবি না। তারপরেই তিনি মারা যান। তখনই রাগ উঠে যায় আমার। খুন করে বসি আমি সে লোকটাকে আর আমার সৎ মাকে। তারপর থেকে আমি পাল্টে যাই। একটা গ্যাং হয় আমার। যশোরের সবাই আমাকে এক নামে চেনে, আমাকে ভয় পায়। হয়ে উঠি মাফিয়া কিং। সারা এলাকায় মাস্তানি করে বেড়াতাম। কিন্তু বাবার কথাটি বারবার মনে পড়তো। তাই এখন ভালো হওয়ার জন্য এখানে এসে নতুন করে ভর্তি হই। কিছু না বলেই নেহা সেখান থেকে চলে গেল। আমি অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু সে কেন চলে গেল? ক্লাসে বসে আছি, কিন্তু নেহা আমার দিকে বারবার তাকাচ্ছে। তবে সেই তাকানোর মাঝে আছে একটা ক্ষোভ, একটা রাগ। কিন্তু আমি কি করলাম? আমি তো তার কোনো ক্ষতি করিনি। নিলয়, তুমি বলো তো, মানুষ কেন স্বার্থপর হয়? যেখানে বলা হয়ে থাকে মানুষ মানুষের জন্য। স্যার, মানুষ স্বার্থপরতা শেখে পরিস্থিতির মধ্যে পড়ে। যদি কারো সাথে খারাপ কিছু হয় তো সে সেখান থেকেই স্বার্থপর হয়ে যায়। তাহলে মা বাবা কেন স্বার্থপর হয় না? স্যার, মা বাবা হলো পৃথিবীর সবচাইতে অমূল্য সম্পদ। যার এই দুটো সম্পদ নেই সে মোটেও ধনী না স্যার। আর তারা মোটেও স্বার্থপর হয় না, কারণ তাদের মন সন্তানের জন্য সবসময় পবিত্রতায় ভরা থাকে। সন্তান যত বড়ই ভুল করুক না কেন, মা বাবার কাছে সে কিছুই করেনি। এটাই হলো ভালোবাসা স্যার। এটাই হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। কিন্তু কেন স্যার এমন প্রশ্ন? আসলে আমার ছেলেটা আবার ফিরে এসেছে তো, তাই। কিছু না বলে মুচকি হেসে বসে পড়লাম। সামনে তাকিয়ে দেখি নেহা নেই। কিন্তু কই গেল সে? সারা ক্লাসে সে নেই। ক্লাস শেষ করে বাইরে বের হলাম। কেন জানি না, আজকে মনে হচ্ছে এই কলেজে আসা আমার আজ শেষ দিন। হয়তো আর আসতে পারবো না। চারিদিক ভালো করে দেখে নিলাম একবার। ক্যাম্পাস থেকে বের হওয়ার আগে সব দিকে চোখটা বুলিয়ে নিলাম। ক্যাম্পাস থেকে বের হয়েই আমি অবাক। সামনে দেখি নেহা দাঁড়িয়ে আছে, আর তার গায়ে পুলিশের পোশাক। নেহা, তুমি? অবাক হচ্ছ? এটা নাও। বাড়িয়ে সে যা দিল সেটা হলো আমার সেই পিস্তলটা, যা আমার ব্যাগেই থাকতো। কিন্তু সে এটা পেল কোথায়? তাহলে আমার কাছে কি অন্য একটা? কি হলো, ধরবা না?
খুব খুঁজেছি তোমায়, তুমি খুব নিখুঁত মস্তান ও খুনি, বহু জায়গায় তোমায় খুঁজেছি, শেষে তোমাকে এখানে পেলাম। সেই দিন ওই টিচাররা তোমাকে ভাই বলতেই সন্দেহ হয় আমার। তারপর থেকেই তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তুমি পড়োনি। তবে রোজ দেখতাম তুমি তোমার ব্যাগ থেকে নড়তে না, সন্দেহটা বাড়ে। আর তোমার পরিচয়হীন স্বভাবের খোঁজ নিয়ে জানতে পারি তুমি সেই মাস্তান নিলয়। আর বড় কথা হলো, সেদিন তোমায় শুনেছিলাম ফোনে কথা বলাটা, শুনেছিলাম কাউকে খুন করবে। আর যাকে খুন করেছিলে সে হলো আমাদের ডিপার্টমেন্টের একজন পুলিশ। আর তোমার ওপর নজরদারি রাখতেই আমি ওকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকেও মেরে দিলে। বাহ বাহ, তবে আগে কেন ধরনি? কেন আমার পুরনো কথাগুলো শোনার পর ধরলে? আর আমি তো ভালো হতে চেয়েছি। আমার সঙ্গে ভালোবাসার নাটক করলে, প্রমাণ হয়ে গেল মেয়েরা আসলেই নিকৃষ্ট। কথাটি শেষ করে নেহার হাতে থাকা পিস্তলটা কেড়ে নিলাম। সোজা কপাল বরাবর ধরে যেই নটিগাট টানতে যাব, তখনই পায়ে গুলি করে আমায় কেউ একজন। পিছনে ঘুরে দেখি 7 জন পুলিশের মধ্যে কেউ একজন গুলি করেছে আমায়। কিছু মনে নেই আর। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি থানার মধ্যে, বাইরে দাঁড়িয়ে আছে নেহা। তো মিস্টার নিলয় খুব সমাজের হয়ে লেকচার দেন, তাই না? খুব বুদ্ধিমান ছিলেন, কিন্তু এখন আর সেসব বুদ্ধি দিয়ে কোনো কাজ নেই। আপনার ফাঁসির ব্যবস্থা করছি। কিছু না বলে চুপ করে ওর মুখের দিকে তাকালাম। মনে মনে বলে উঠলাম, হায় রে মানুষ, ভালো হওয়ার সুযোগটুকু দিলি না। আর তোকে তো বিশ্বাস করেই নিজের মুখে বলেছি সব, তারপরও তুই এমনটা করলি। আসলে বিশ্বাস নিয়ে খেলাটা তোর মতো মেয়েদের কাছে একটা মজার ব্যাপার। আমাকে বলে দিলেই তো হতো, নিজে এসে ধরা দিতাম তোর কাছে। চেয়েছিলাম একটা ভালো মানুষ হব আগে, তারপর নিজে এসে ধরা দিব, কিন্তু ভালো আর হতে দিলে না। তবে এখানেই শেষ না, আমি যেভাবেই হোক না কেন এখান থেকে বের হব। বের হয়েই শুরু করব আবার মাস্তানি। প্রথম খুন হবি তুই, বিশ্বাসের খুন করলি তুই আমাকে, আর আমি করব তোর দেহের খুন। একটু জোরে হেসে উঠলাম। হাসিটা ছিল এক পৈশাচিক হাসি।